স্বাগত আরটিভির সংবাদে। রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। দেশের স্বার্থে এনবিআরকে জনগণের কাছে আস্থার জায়গা তৈরি করে দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, জনগণের ওপর বেশি করে করের বোঝা চাপিয়ে দেওয়া নয়, বরং বেশি সংখ্যক মানুষকে কর প্রদানে উৎসাহিত করা এনবিআরের দায়িত্ব। রাজধানীতে জাতীয় রাজস্ব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শামীম চৌধুরীর রিপোর্ট। বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মর্যাদার আসনে। দেশের অভ্যন্তরীণ সম্পদ ও রাজস্ব আহরণ বৃদ্ধি, আয়কর, ভ্যাট ও শুল্ক আদায়ে গতিশীলতা আনতে নতুন কৌশল নির্ধারণের পাশাপাশি করদাতা ও এনবিআর-এর মধ্যে দূরত্ব কমিয়ে আনতে দ্বিতীয়বারের মতো জাতীয় রাজস্ব সম্মেলনের এ আয়োজন। একটি রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেয় স্বাধীন। রাজধানীর শেরেবাংলা নগর চিনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলতি অর্থ বছরের ৬,০৪,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল এবং কর বাড়ানোর বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে এনবিআর। এর সামনে এখন শুধু একটাই আওয়াজ, ৬,০৪,০০০ কোটি টাকার লক্ষ্যমাত্রা অর্জন করা। এ সময় নিজেদের বিভিন্ন দাবি, প্রস্তাব, সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন এনবিআর-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমাদের এটাকে কোপ আপ করার জন্য যে কন্টিনিউয়াস ট্রেনিং দরকার, এবং এই ট্রেনিং কিন্তু গতানুগতিক ট্রেনিং, স্পেশালাইজড ট্রেনিং। মত বিনিময়ে তাদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনারা যেটি চাইছেন সরকারের কাছে, সরকার অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে এটি বিবেচনা করবে, এবং আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার্স আছেন তাদেরকে আরো বেশি করে কাজ করার সুযোগ করে দিতে, তারা যাতে দেশের জন্য আরো বেশি কন্ট্রিবিউট করতে পারেন, এবং সেই কারণে যে পরিবেশ তৈরি করা দরকার, সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেই পরিবেশটা তৈরি করা। পরে আনুষ্ঠানিক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, কর ব্যবস্থাপনা কিংবা কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানি মুক্ত হওয়া প্রয়োজন, যাতে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কর আদায়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন জনগণ। একই করদাতাদের ওপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্ভবত টেকসই পদ্ধতি নয়, বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে যথাযথ নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা করার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা বোধহয় অত্যন্ত প্রয়োজন। এই জন্য ডিজিটালি আধুনিক ডাটা ভিত্তিক কর প্রশাসন গড়ে তোলার খুব সম্ভবত কোনো বিকল্প নেই। ভ্যাট প্রশাসনের জটিলতার কারণে ব্যবসা বাণিজ্য যাতে বাধাগ্রস্ত না হয় সেই বিষয় নিশ্চিত করতে রাজস্ব কর্মকর্তাদের প্রতি আহ্বানও জানান তিনি। দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডকে এমনভাবে গড়ে তোলা প্রয়োজন যেখানে মানুষ এই প্রতিষ্ঠানকে ভয় না করে বরং বিশ্বাস করবে। পরে এনবিআর-এর বিভিন্ন স্টল ও মিউজিয়াম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশ চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাজস্ব সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, রাজস্ব রীতি বিভাগ সরকারের থিঙ্ক ট্যাঙ্ক আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ অ্যাকশন টিম হিসেবে কাজ করবে। অর্থনীতির আকার অনুযায়ী রাজস্ব আহরণ বাড়েনি জানিয়ে করের আওতা বাড়ানোর কথাও জানান অর্থমন্ত্রী। 2024-25 অর্থ বছরে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও 6.8% থেকে 6.7% নেমে এসেছে, যা বিশ্বের অন্যতম নিম্ন হার। করের আওতার সম্প্রসারণ, কর অব্যাহতির যৌক্তিকীকরণ, কর ফাঁকি ও পরিহার রোধ এবং পূর্ণাঙ্গ অটোমেশনের মাধ্যমে কমপ্লায়েন্স বৃদ্ধি করতে হবে। সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতর চেয়ে রিট খারিজ করে দিয়েছে আদালত। এতে ২০ আগস্ট রাষ্ট্রপতির নির্বাচন হতে আর কোনো বাধা থাকল না। বিকেলে হাইকোর্ট তার আদেশের পর্যবেক্ষণে বলেছে, এই অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়, আর সংবিধান সংশোধন, সংযোজন কিংবা বিয়োজন আদালতের নয়, জাতীয় সংসদের কাজ। জিএম মাহমুদের রিপোর্ট। জাতীয় সংসদে দলের বিপক্ষে ভোট দেওয়ার কারণে সংসদ সদস্য পদ শূন্য হওয়া সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৩ই আগস্ট হাইকোর্টে রিট করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। রিটে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চান তিনি। ফলে ফের আলোচনায় আসে সংবিধানের এই অনুচ্ছেদটি।
রিটের উপর সোমবার ও মঙ্গলবার 2 দিন শুনানি করে রিটকারী ও রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে বিকেলে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি AFM সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে দেন। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে বলেছি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালে যে প্রথম সংবিধান গ্রহণ করা হয়েছিল সেই সংবিধানের 70 অনুচ্ছেদ যেভাবে ছিল এখন আমাদের সংবিধানে সেই 70 অনুচ্ছেদ একইভাবে আছে। আদালত তার সুদীর্ঘ আদেশ ঘোষণা করেছেন এবং সেখানে সরাসরি জনাব ইউনূসুল আকন্দ যে রিট পিটিশনটা সরাসরি খারিজ করে দিয়েছেন। এ সময় 70 অনুচ্ছেদটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় উল্লেখ করে আদেশের পর্যবেক্ষণে বলা হয় এটা সংশোধন করা আদালতের এখতিয়ার নয়। ওই অবজারভেশনটা আদালত দিয়েছেন যে এটা এই আমাদের আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে না যে পার্লামেন্টকে নির্দেশ দেব আপনি কি করবেন কিংবা করবেন না, ওটা সম্পূর্ণভাবে পার্লামেন্টের বিষয় এবং পার্লামেন্ট ইতিমধ্যে সেই ক্ষেত্রে বিশেষ কমিটি গঠন করে সংবিধান সংশোধন সংক্রান্ত সেটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করছেন মর্মে আদালত তার মতামত প্রকাশ করেছেন। এর আগে শুনানিতে এই অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না, যা গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ণ করে বলে দাবি করেন রিটকারী, যার তীব্র বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। GM মাহমুদ, RTV, ঢাকা। দীর্ঘ 35 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। আগারগাঁও নির্বাচন কমিশনে ইসি সচিব আখতার আহমেদ জানালেন, কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট পেপারের বিশেষ নকশা অনুমোদন করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে বিরতিহীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশনের 20 জন নির্বাচনী কর্মকর্তা কাজ করবে। বাছাইয়ের পরে আপনাদেরকে বলেছিলাম যে 2 জনের বাছাই পর্বে আমাদের প্রার্থিতা বৈধ পাওয়া গেছে। তাদের ভিতরে কেউই মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি। ব্যালট পেপারের 2টো অংশ, একটা মুড়ি অংশ আর একটা হচ্ছে ব্যালট পেপার অংশ। মুড়ি অংশে থাকে 3টা তথ্য আর একটা ব্ল্যাঙ্ক স্পেস, আমাদের মাননীয় সংসদ সদস্যের নাম যিনি ভোট দিবেন এবং তার বিভক্তি নম্বর, যেটা জাতীয় সংসদ সচিবালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে। দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান বিচারপতি AKM আসাদুজ্জামান ও 2 কমিশনার ডক্টর জাহাঙ্গীর আলম খান ও ডক্টর সাজ্জাদ হোসেন ভুইয়া মন্ত্রিপরিষদ বিভাগে যোগদান করেছেন। যোগদানপত্র রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়েছে। আগামীকাল সকালে তারা দুদকের প্রধান কার্যালয়ে আসবেন, দায়িত্ব পালন শুরু করবেন। দুদক সচিব সাইদুর রহমান খান সাংবাদিকদের বললেন, নতুন কমিশন গঠনের ফলে দুদকের কাজে গতি আসবে। দুদকের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। আমাদের আপনারা জানেন গতকালকে গেজেট হয়েছে, আমাদের এখানে চেয়ারম্যান এবং 2 জন কমিশনারকে সরকার নিয়োগ দিয়েছে। আজকে তারা বেলা 2টার সময় ক্যাবিনেট ডিভিশনে যোগদান করেছেন। রাষ্ট্রপতির কাছে যোগদান করতে হয়, মাধ্যম হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারি। এটি আজকে এন্ডোর্স হবে আশা করি এবং আগামীকাল থেকে ওনারা আমাদের অফিসে আসবেন এবং কাজ শুরু হবে ইনশাল্লাহ। 3টি রুটে 14টি পিঙ্ক কালারের বাস দিয়ে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় একযোগে যাত্রা শুরু করল বিআরটিসির বিশেষ মহিলা বাস সার্ভিস। সকালে বিআরটিসির তেজগাঁও ট্রাক ডিপোতে এসেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন, রেলপথ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, সরকারের 180 দিনের কর্মপরিকল্পনার অংশ এই মহিলা বাস সার্ভিস। আব্দুর রহিমের রিপোর্ট। বিএনপির নির্বাচনী ইশতেহার পূরণে সরকারের 180 দিনের কর্মপরিকল্পনায় চালু হলো মহিলা বাস সার্ভিস। নারী চালক এবং কাউন্টার দ্বারা পরিচালিত এ সেবা নারীর ক্ষমতায়নের পথে এক বড় সাফল্য বলে মনে করেন সংশ্লিষ্টরা। একটা ভালো মন নিয়ে আমরা অফিস করবো, গাড়িতে উঠবো, ওখানে ভালো একটা পরিবেশ মন নিয়ে আমরা অফিস ঢুকবো। এটা বাস্তবায়ন এখন হচ্ছে, আস্তে আস্তে আপনি এটা দেখবেন আরো বড় পরিসরে হচ্ছে, আরো ভালো কিছু হচ্ছে, আপনি সেটা দেখতে পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিআরটিসি চেয়ারম্যান বলেন, মহিলা বাস সার্ভিস পরিচালনায় ইতিমধ্যে নারী চালকদের হালকা যান থেকে ভারী যানবাহন চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে ইলেকট্রনিক ভেহিকেল চালানোর জন্যও নারীদের প্রশিক্ষণ দেওয়া হবে। সিটি সার্ভিসের ইভি বাস চালু করার জন্য আরো 400 কোটি টাকা, মোট 800 কোটি টাকা আমাদেরকে জিওবি ফান্ড থেকে দিয়েছে। এ সময় সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, এ সেবার মতো সকল ক্ষেত্রে নারীরা এগিয়ে আসলে টেকসই অর্থনীতি করতে ভূমিকা রাখবে। তথ্য প্রযুক্তি এই সময়ে গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক
প্রযুক্তি নির্ভর যাত্রী বান্ধব করার লক্ষ্যে যুগের সাথে তাল মিলিয়ে এই বিশেষ মহিলা বাস সার্ভিসের ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে। এদিকে নারী যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়ানোর পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান ও অংশগ্রহণ বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। আমরা সেই নারীদের জন্য রাষ্ট্রীয় অর্থনীতি, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় একটা নিরাপদ স্বস্তির যাতায়াত নিশ্চিত করতে চাই, সহ অবস্থান নিশ্চিত করতে চাই। সেই জায়গা থেকে এই উদ্যোগ, এটা এই সরকারের অঙ্গীকার এবং তা বাস্তবায়ন হতে চলেছে। নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি বাসে বসানো হয়েছে সিসি ক্যামেরা, পাশাপাশি টিকিট সিস্টেমে আনা হয়েছে ডিজিটাল পদ্ধতি। আব্দুর রহিম, RTV, ঢাকা। 2024 সালে কারাগার ভেঙে হামলা চালিয়ে পালিয়ে যাওয়া 2247 জন বন্দীর মধ্যে 690 জন এখনও পলাতক রয়েছেন বলে জানিয়েছে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। দুপুরে কারা অধিদপ্তরে সংবাদ সম্মেলনে এই কথা জানান। বলেন, জঙ্গি সংশ্লিষ্টতায় সাজাপ্রাপ্ত পলাতক 9 বন্দীর মধ্যে দুর্ধর্ষ 3 জন এখনও পলাতক। এছাড়া বন্দী আওয়ামী লীগ নেতারা মোবাইল ফোনে কথা বলছেন স্বীকার করে কারা মহাপরিদর্শক জানান, এই প্রবণতা এখন কমে এসেছে। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে। 24-এর আন্দোলনের সময়ে দেশের একাধিক কারাগার ভেঙে বন্দীদের সাথে বেরিয়ে আসে দুর্ধর্ষ অপরাধী থেকে শুরু করে জঙ্গি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরাও। নরসিংদী জেল পালানো 166 জন বন্দীর নথি নেই কারা অধিদপ্তরের কাছে। এছাড়া ঘটনার 2 বছর পেরিয়ে গেলেও সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ 3 জঙ্গিকে এখনও গ্রেফতার করা যায়নি। সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে করা প্রশ্নের জবাবে একথা জানান কারা অধিদপ্তরের মহাপরিদর্শক। বিভিন্ন জঙ্গি সংগঠনের যেগুলো আমাদের লিস্টেড, মানে যেগুলো বিভিন্ন জঙ্গি সংশ্লিষ্টর কারণে কারাগারে আটক ছিলেন, 9 জন বন্দী পালিয়ে গিয়েছিলেন, তার মধ্যে 6 জন ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন এবং বাকি 3 জন পলাতক রয়েছেন। কারাগারে থাকা আওয়ামী লীগের নেতারা মোবাইলে কথা বলছেন স্বীকার করে কারা মহাপরিদর্শক জানান, অবৈধভাবে মোবাইল ফোন ব্যবহার রোধে অভিযান অব্যাহত রয়েছে। অতিরিক্ত কোনো সুবিধা আওয়ামী লীগের নেতাদের দেয়া হচ্ছে না। মোবাইল কথা বলছে, এটা 100% আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারছি না যে কথা বলছে না, বাট একই সাথে আমরা কোনোভাবে এটা ছাড় দিচ্ছি না। আমরা যদি গত 1 বছরের স্টেটটা আমার এই সামনে নাই, প্রায় আমার ধারণা 3000-এর অধিক মোবাইল আমরা বিভিন্ন জায়গায়, শুরু দিকে এটা ইট ওয়াজ হিউজ ইন নাম। এ সময় কারা মহাপরিদর্শক আরো বলেন, ধারণ ক্ষমতার সমস্যার কারণে অনেক দুর্ধর্ষ আসামিকে আলাদা করে রাখা যাচ্ছে না। এছাড়া অনিয়মে জড়িত থাকা 1000-এরও বেশি কারারক্ষী ও কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের যে বর্তমানে যে অবস্থা, তাতে আসলে একদম অ্যাবসলিউটলি সেগ্রিগেট করে কাউকে রাখা যাচ্ছে না। ওয়ালিদ সিদ্দিকী, RTV, ঢাকা। নবায়নের অজুহাতে গঙ্গার পানি বন্টন চুক্তির ত্রুটি এড়িয়ে যাওয়া যাবে না বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বিকেলে রাজধানীর ধানমন্ডিতে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন বিষয়ক সেমিনারে তিনি একথা বলেন। মন্ত্রী জানান, গঙ্গা চুক্তি করতেই হবে, প্রয়োজনে নেওয়া হবে আন্তর্জাতিক আইনের আশ্রয়। তিনি বলেন, আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে পদ্মা ব্যারেজের কাজ শুরু হবে। এদিকে সংকটকালীন পরিস্থিতি ন্যূনতম পরিমাণ পানির গ্যারান্টি আদায়, পরিবেশের বিধান যুক্ত করে গঙ্গার পানি বন্টন চুক্তিতে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই পদ্মা ব্যারেজটা আমরা জাতির সামনে দৃশ্যমান করে নিয়ে এসেছি। আমরা আশা করছি আগামী বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি আমাদের এই কাজটা আমরা ফিজিক্যালি দৃশ্যমান করব এবং যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজে গিয়ে উদ্বোধন করবেন ইনশাআল্লাহ। জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক বা রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা নিয়ে মিয়ানমারের সাম্প্রতিক বিভ্রান্তিকর ও ত্রুটিপূর্ণ বিবৃতির বিরুদ্ধে আনুষ্ঠানিক উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের কূটনৈতিক বৈঠকে এ উদ্বেগ জানানো হয়। মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ তৌফিকুর রহমান তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউকিয়া সো মোহাম্মদ কে ডেকে পাঠান এবং নেপিদোর বর্তমান অবস্থানের বিষয়ে বাংলাদেশের তীব্র আপত্তি তুলে ধরেন। গত 15 আগস্ট মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত প্রেস বিবৃতির বিষয়ে সরাসরি উল্লেখ করে মহাপরিচালক বলেন, ওই বিবৃতির অনেক অংশ, বিশেষ করে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সংখ্যার হিসাব সম্পূর্ণ ভুল তথ্যের উপর ভিত্তি করে তৈরি।
24শে জুলাই আগস্টের রাজশাহীতে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়ে সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন সহ 34 জন আসামির নামে গ্রেফতার পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। মামলার 36 আসামির গ্রেফতার রয়েছেন 2 জন। এদিকে ট্রাইব্যুনাল 1-এ আওয়ামী শাসনামলে ডিজিএফআইএ জেআইসিতে গুম নির্যাতন মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য নেওয়া হয় জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জের হত্যাকাণ্ডে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে সহ 12 জনের বিরুদ্ধে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ যাত্রাবাড়ীতে শিক্ষার্থী তাইম হত্যার মামলায় এবং 2015 সালে বরিশালে ক্রস ফায়ারে ছাত্রদল নেতা সহ 2 জনকে হত্যা মামলায়ও সাক্ষ্য গ্রহণ হয়। আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। পরিবারের দীর্ঘদিনের উদ্বেগের পর আদালত তাকে 48 ঘন্টার মধ্যে হাসপাতালে নেওয়ার আদেশ দেন। একই সঙ্গে তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন এবং পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ নিশ্চিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে। 2023 সালে আগস্ট থেকে কারাবন্দী 73 বছর বয়সী এই সাবেক ক্রিকেটারের ডান চোখের দৃষ্টিশক্তি গুরুতরভাবে কমে গেছে বলে জানান তার আইনজীবীরা। তার রাজনৈতিক দল পিটিআই সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে স্বস্তিদায়ক বলে স্বাগত জানিয়েছে। খেলার সংবাদ। শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাতীয় দলের ফরওয়ার্ড মোহাম্মদ আল আমিনকে 15 ম্যাচের দীর্ঘ নিষেধাজ্ঞা দিল ফিফা। গত জুনে মালদ্বীপে অনুষ্ঠিত 4 জাতির টুর্নামেন্টের স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে শেষ ম্যাচে রেফারিংকে কেন্দ্র করে দলের ফুটবলারদের সাথে হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েন। এরই প্রেক্ষিতে এই কঠোর শাস্তির সিদ্ধান্ত জানায় ফিফা। সাধারণত বছরে মাত্র 7 থেকে 8টি ম্যাচ খেলে জাতীয় দল। এই নিষেধাজ্ঞার ফলে আল আমিন প্রায় 2 বছর আন্তর্জাতিক ফুটবলের বাইরে থাকবেন, যা তার ক্যারিয়ারের জন্য বড় ধাক্কা। 1989 সালের পর দেশের কোনো ফুটবলারের ক্ষেত্রে এমন বড় শাস্তির নজির নেই। অবশেষে ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত হলো দেশের ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার রেজিস্ট্রেশনের ব্যান পোর্টাল থেকে ক্লাবটির নাম আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে। ফলে আসন্ন ঘরোয়া ফুটবলে খেলোয়াড় নিবন্ধনে আর কোনো আইনি বাধা রইল না দলটির সামনে। বিদেশি ফুটবলারদের পাওনা অর্থ পরিশোধ না করার কারণে গত মৌসুমের শুরুতে আবাহনীর ওপর মোট 3টি ফিফা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। ফলে গত লিগের মধ্যবর্তী দল বদলে কোনো খেলোয়াড় নিবন্ধন করাতে পারেননি ঐতিহ্যবাহী এই ক্লাবটি। পরবর্তীতে নতুন মৌসুমের শুরুতে 2টি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও একটি অবশিষ্ট ছিল। সম্প্রতি সিরিয়ান এক ফুটবলারের পাওনা পরিশোধের পর ব্যাংকিং প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার শেষ নিষেধাজ্ঞাও আজ প্রত্যাহার করে নেয় ফিফা। ফলে নতুন মৌসুমে খেলতে, ক্লাব লাইসেন্সিং করতে এবং খেলোয়াড় নিবন্ধনে আবাহনীর আর কোনো বাধা নেই। RTV সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।